আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। একদিকে ইসরায়েলি মিডিয়া খবর দিচ্ছে রাফা অভিযান থেকে পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহুর মন্ত্রিসভা। অন্যদিকে শহরটির আরও ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। এর শক্ত জবাব দিয়ে দখলদার সেনাদের নাভিশ্বাস তুলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলের নতুন আঙ্গিকে হামলা শুরু করেছে হিজবুল্লাহ। একেবারে কাছে গিয়ে জোরালো আঘাত হানছেন তারা। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড স্বীকৃতি দেওয়ার পর ফ্রান্স বলেছে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পুরোপুরি প্রস্তুত। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজা যুদ্ধের ২৩৫তম দিনে সবগুলো ফ্রন্টে শক্ত অবস্থানে থেকে লড়াই করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কয়েকটি জটিল অভিযান এবং আকস্মিক হামলা পরিচালনা করেছেন তারা। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, মঙ্গলবার উপত্যকার দক্ষিণের শহর রাফার রাবিয়াত আল আদবিয়া এলাকার পাশে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ওপর শর্ট রেঞ্জের রকেট হামলা চালিয়েছেন তারা। উত্তরের জাবালিয়ায় ইয়াসিন শেলের মাধ্যমে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কেও আঘাত করেছেন তাদের যোদ্ধারা। এদিন বেশ কিছু মর্টার শেল এবং রাজম মিসাইলের মাধ্যমে মধ্য গাজায় অগ্রসরমান সেনাদের ওপর হামলার ফুটেজ প্রকাশ করেছে আল কাসাম। তাছাড়া তারা রাফায় ইয়াবনা ক্যাম্পে অবস্থান নেওয়া সেনাদের ওপর মর্টার হামলা করেন এবং আল সাউথ ক্যাম্পে ইসরায়েলের একটি বিশেষ বাহিনীর অবস্থান নেওয়া বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটান। বাড়িটিতে আগে থেকে বুবি ফাঁদ পেতে রেখেছিল আল কাসাম। এই হামলায় ইসরায়েলি সেনারা নিশ্চিতভাবে নিহত এবং আহত হন বলে জানিয়েছে আল কাসাম। হামাসের এই সামরিক শাখা আরও কয়েকটি অভিযানের ভিডিও প্রকাশ করেছে, যেখানে জাবালিয়ায় একটি মার্কাভা ট্যাঙ্ক এবং উত্তর গাজায় কয়েকটি ইসরায়েলি সেনা সমাবেশে মর্টার হামলার দৃশ্য দেখা গেছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কোচ ব্রিগেডস মঙ্গলবার জাবালিয়ার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাইটের পাশে ইসরায়েলি সেনা দল এবং তাদের গাড়িগুলোর ওপর মর্টার শেল নিক্ষেপ করে। রাফার সালাউদ্দিন গেটের পাশে অগ্রসরমান ইসরায়েলি সেনা দল এবং তাদের গাড়িগুলোর ওপরও মর্টার শেল ছোড়েন তাদের যোদ্ধারা। এদিন তারা টার্কিশ প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতালের পাশে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর ওপর হামলার ভিডিও প্রকাশ করে। তাছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের একটি মাভিক প্রো কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেন তাদের যোদ্ধারা। মঙ্গলবার আল কাসামের সঙ্গে যৌথ অভিযানে আল-কুদস জাবালিয়ার নুরা আল কাবি ভবনের পাশে ইসরায়েলি সেনা সমাবেশ এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। আল-কুদসের আরেকটি ভিডিওতে জাবালিয়ার পূর্বে দখলদার সেনা দল এবং তাদের গাড়িগুলোর ওপর মর্টার হামলার দৃশ্য দেখা গেছে। এদিকে আল আকসা মর্টার্স ব্রিগেডস নেতজারিম করিডোরে দখলদার সেনাদের ওপর এক ঝাঁক শর্ট রেঞ্জের মিসাইল নিক্ষেপ করেছে। রাফার পূর্বে আমিতাই ব্যাটালিয়ন সাইটে মিসাইল হামলার ফুটেজ প্রকাশ করেছে আল মুজাহিদিন ব্রিগেডস। গাজা উপত্যকার উত্তরে ইসরায়েলের আশকেলন বসতি এবং জিকিম মিলিটারি ঘাঁটিতে মিসাইল হামলার ভিডিও প্রকাশ করেছে ওমর আল কাসেম ফোর্সেস। এদিকে গাজায় বন্দী ইসরায়েলি সেনা কর্মকর্তা আলেকজান্ডার ট্রুফানোভের রহস্যময় বার্তা সংবলিত একটি ভিডিও শেয়ার করেছে আল কুদস। সেখানে তিনি ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন, গাজায় আমার সঙ্গে এবং কয়েক ডজন বন্দীর সঙ্গে যা ঘটেছে সে সম্পর্কে আপনারা আমার কাছ থেকে সত্য ঘটনা শুনতে পাবেন। সংক্ষিপ্ত এই বার্তার পর ধারণা করা হচ্ছে ওই সেনা কর্মকর্তার মাধ্যমে ইসরায়েলকে তাৎপর্যপূর্ণ কোনো বার্তা দেবে ইসলামিক জিহাদের সামরিক শাখা। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মঙ্গলবার অধিকৃত কফর সুবা হিলসের সামাকা সামরিক অবস্থানের চারপাশে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর সরাসরি আঘাত এনেছে। সামাকায় হামলার আগে হিজবুল্লাহর যোদ্ধারা গাইডেড মিসাইল এবং আর্টিলারি শেল ব্যবহার করে একেবারে কাছাকাছি দূরত্ব থেকে দখলদারদের ওপর হামলা চালান। এই হামলায় রামিয়া সাইট এর গ্যারিসন সরঞ্জাম ও সেনাদের অবস্থানে সরাসরি আঘাত হানে তাদের মিসাইলগুলো। লেবানিজ প্রতিরোধ আন্দোলন বিষয়ক বিশ্লেষক আব্বাস ফনিশ আল মায়াদিনকে বলেছেন, রামিয়া অভিযানে বেশ কাছাকাছি অবস্থান থেকে হামলা চালায় হিজবুল্লাহ। মাত্র ১০০ থেকে ১৫০ মিটার দূরত্ব থেকে এসব হামলা পরিচালিত হয়। এর মাধ্যমে প্রতিরোধ সংগঠনটির যুদ্ধ কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মান নাৎসি সরকারের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলি পাশবিকতার বিরুদ্ধে যেভাবে গোটা বিশ্ব ফুঁসে উঠছে তাতে এই নাৎসি সরকারের টিকে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সৈয়দ হাসান নাসরুল্লাহ মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, আমি এই অঞ্চলের নাৎসি সরকারের কোনো ভবিষ্যৎ দেখি না। তিনি বলেন,
রোববারে গাজার রাফা শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলি সেনারা যে নির্দয় বোমা বর্ষণ করেছে তা কেবল এই সরকারের পতন ও ধ্বংসকে ত্বরান্বিত করবে। ওই হামলা প্রমাণ করেছে ইসরায়েলিরা ইউরোপ জুড়ে পাশবিকতা পরিচালনকারী নাৎসিদের চেয়েও জঘন্য। খবরে বলা হয়, রোববার রাতে রাফায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫০ জন জীবন্ত পুড়ে মারা যান, যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। আন্তর্জাতিক বিচার আদালত তেল আবিবকে রাফা শহরে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়ার পর ওই পাশবিকতা চালায় দখলদার বাহিনী। রাফার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলি বিমান হামলাকে জঘন্য গণহত্যা উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দায়িত্ব পালনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ৫৭ সদস্য বিশিষ্ট ওআইসির এক বিবৃতিতে বলা হয়, রাফার তাঁবুতে যুদ্ধাপরাধ চালানোর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক ফৌজদারি আইনে বিচার করতে হবে। আন্তর্জাতিক আদালতের নির্দেশ অনুসরণ করে ইসরায়েল যেন অবিলম্বে গাজায় তার আগ্রাসন বন্ধ করে, সেজন্য আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এগিয়ে আসতে হবে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাফায় ভয়াবহ বিমান হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এই রায় মানা বাধ্যতামূলক এবং ইসরায়েলকে আইন মেনে রাফায় স্থল হামলা অবশ্যই বন্ধ করতে হবে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি মঙ্গলবার বলেছেন, রাফা শহরে হামলা চালিয়ে ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্রের ধারণা, ইসরায়েল এখনও রাফায় পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করেনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, লাখো বেসামরিক লোকের আশ্রয়স্থল রাফায় ইসরায়েল পূর্ণমাত্রায় হামলা চালালে রেড লাইন অতিক্রম করবে। সংবাদ সম্মেলনে কির্বিকে রোববার রাফায় ইসরায়েলের বিমান হামলা এবং তাঁবুতে থাকা ৪৫ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হয়। এর উত্তরে কির্বি বলেন, রোববারের হামলায় নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের মৃত্যুর খবর হৃদয় বিদারক এবং ভয়াবহ। তিনি বলেন, পূর্ণমাত্রার হামলা বলতে যা বোঝায় তা এখনও রাফায় হয়নি। আমরা মনে করি না সেখানে এই ধরনের অভিযান হবে। রয়টার্স জানিয়েছে, স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে দেশগুলো এই স্বীকৃতি দিয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েল এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এই স্বীকৃতি গাজায় সামরিক অভিযানের ওপর কোনো প্রভাব ফেলবে না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে বলেছেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত যার লক্ষ্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি অর্জনে সহায়তা করা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ স্পেনের সমালোচনা করে বলেছেন, সানচেজের সরকার ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা এবং যুদ্ধ অপরাধে উস্কানি দিচ্ছে। স্পেনের পরপরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় আয়ারল্যান্ড ও নরওয়ে। অবশ্য দেশগুলো গত সপ্তাহেই যৌথভাবে ঘোষণা করেছিল তারা ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেওয়ার পর ডাবলিনে আইরিশ পার্লামেন্টের লেইনস্টার হাউসের বাইরে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়। আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, এই সিদ্ধান্ত একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের আশা এবং গন্তব্যকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড বলেছেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রের অন্যতম শক্তিশালী সমর্থক। এটি নরওয়ে এবং ফিলিস্তিনের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক। খবরে বলা হয়, ৩ দেশের এই পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের হেভিওয়েট সদস্য ফ্রান্স ও জার্মানির ওপরও তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে চাপ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে তার দেশ। এএফপি জানিয়েছে, জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা এখন ১৪৫। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ, অস্ট্রেলিয়া, জাপান কিংবা দক্ষিণ কোরিয়া এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। গত এপ্রিলে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র ঘোষণার এক পদক্ষেপে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। আনাদোলো জানিয়েছে, স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার বলেছেন,
তার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া নিষিদ্ধ কোনো বিষয় নয়, তবে যথাযথ সময়ে তা হওয়া উচিত। এসবে তিনি রাফা পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে বলেন, ইসরায়েলকে এই অভিযান অবশ্যই বন্ধ করতে হবে। ম্যাক্রো বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে তাদের আন্তর্জাতিক এবং মানবিক আইনকে সম্মান করতে হবে। তিনি বলেন, এখন বেসামরিক ফিলিস্তিনিদের জন্য কোনো নিরাপদ স্থান নেই। গার্ডিয়ানের খবরে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে যখন ইসরায়েলি নেতারা উদ্বিগ্ন, তখন আদালতের কার্যক্রমে অন্যায্য হস্তক্ষেপের অভিযোগ উঠেছে দেশটির বিরুদ্ধে। গার্ডিয়ানের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন একাধিক গোপন বৈঠকে আইসিসির প্রধান কৌশলীকে হুমকি দিয়েছিলেন তিনি যেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের তদন্ত বাদ দেন, সেজন্য চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে গার্ডিয়ান। ফিলিস্তিনের দখলীকৃত এলাকাগুলোতে ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে বলে যেই অভিযোগ রয়েছে, তার আনুষ্ঠানিক তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন আইসিসির সাবেক কৌশলী ফাতাউ বেনসুদা। এ নিয়ে কয়েক বছর ধরে তার সঙ্গে যোগাযোগ করেন ইয়োসি কোহেন। এ বিষয়ে 2021 সালে শুরু হওয়া অনুসন্ধান গত সপ্তাহে শেষ হয়। এমন সময় এই তথ্য বেরিয়ে আসে যখন ফাতাউ বেনসুদার উত্তরসূরি করিম খান গাজায় ইসরায়েলি গণহত্যার জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। এই পদক্ষেপকেই দীর্ঘদিন ধরে ভয় করে আসছিলেন ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্যমতে দেশের উচ্চ পর্যায় থেকে মোসাদ প্রধানের এসব কর্মকাণ্ডের অনুমোদন দেওয়া হয়েছিল। এ বিষয়ে অবগত আরেকটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, মোসাদের লক্ষ্য ছিল বেনসুদার সঙ্গে সমঝোতা করা। সংশ্লিষ্ট তৃতীয় আরেকটি সূত্রের মতে, ইয়োসি কোহেন তখন নেতানিয়াহুর আনুষ্ঠানিক বার্তাবাহক হিসেবে ভূমিকা রাখছিলেন। সবগুলো সূত্র নিশ্চিত করেছে, কোহেনের ক্রমাগত হুমকি নিয়ে উদ্বেগের মধ্যেও বেনসুদা তদন্ত অব্যাহত রাখেন এবং আইসিসির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে বিষয়টি জানিয়ে দেন। আইসিসির কর্মকর্তাদের কাছে দেওয়া বেনসুদার ভাষ্য অনুযায়ী কোহেন তাকে বলেছিলেন, আপনি এমন কোনো কিছুর মধ্যে জড়াবেন না যাতে আপনাকে বা আপনার পরিবারকে নিরাপত্তার সঙ্গে আপোষ করার প্রয়োজন হতে পারে। বেনসুদার ওপর মোসাদের এই প্রভাব খাটানোর বিষয়টি সম্প্রতি করিম খানের এক সতর্কবার্তায় উঠে এসেছে। তিনি বলেন, আইসিসির কর্মকর্তাদের কাজে বাধা দিলে, ভয় দেখানো হলে বা অন্যায়ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে তিনি ব্যবস্থা নিতে ইতস্তত করবেন না। আল জাজিরা জানিয়েছে, রাফার আরও ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। মিশরের সঙ্গে গাজার সীমান্ত জুড়ে 14 কিলোমিটার দীর্ঘ ফিলাডেলফি করিডোরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দখলদাররা। মঙ্গলবার প্রথমবারের মতো রাফার কেন্দ্রে পৌঁছেছে ইসরায়েলি ট্যাঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য রাফার আল আউদা মসজিদের কাছে ট্যাঙ্ক দেখা গেছে। কিছু ট্যাঙ্ক পশ্চিম রাফার জুরুব এলাকায় পাহাড়ি উঁচু জায়গায় অবস্থান নিয়েছে। সেখানে ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাফায় ইসরায়েলি বাহিনী দুর্নিয়ন্ত্রিত সাজোয়াযান ব্যবহার করছে বলে মনে হচ্ছে। কিছু সাজোয়াযানের ভেতরে বা আশেপাশে তাৎক্ষণিক কোনো সেনার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। শহরটিতে রোববারের হামলায় 45 বেসামরিক মানুষ নিহতের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার মধ্যে মঙ্গলবার সেখানকার শরণার্থী শিবিরে আবার হামলা হয়েছে। এতে অন্তত 21 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই পর্যন্ত 36,096 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।